সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমাদের কিশোর বাতায়নের প্ল্যাটফর্ম থেকে দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে আবারও আমি স্বাগত জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি আমার সাথে জয়েন করার জন্য। যে যেখান থেকে জয়েন করছো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এটুকু আশা করি যে তোমরা গতদিনে যে ক্লাসটি করেছো সেটি বুঝতে পেরেছো এবং আমি যেভাবে বাসায় পড়তে বলেছিলাম সেভাবে তোমরা বাসায় পড়াশোনা করেছো। যদি বাসায় পড়াশোনা করে থাকো ইনশাআল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে জানাবে। আর তোমাদেরকে আমি একটি হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কটি সবাই অনেকেই আনসার দিয়েছো। পরবর্তীতে লাইভ ক্লাস শেষ হওয়ার পরে আনসার দিয়েছো, এই জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আজকে আমরা আবার ক্লাসটি শুরু করব। তো গতদিনের যে ক্লাসটি আমরা করেছিলাম সেই ক্লাসের হোমওয়ার্কে যে কোশ্চেনটি ছিল সেটি ছিল হচ্ছে সকল দার্শনিক হয় প্রজ্ঞাবান। তোমরা আনসারটি ঠিক মতো করেছিলে যে কিছু প্রজ্ঞাবান ব্যক্তি হয় দার্শনিক। ধন্যবাদ তোমাদেরকে আবার। তো আজকের ক্লাসে তোমরা সকলে একটু আবার নিজের দায়িত্বটি পালন করে ফেলো, যে নিজের ফেসবুক ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দাও যাদের যুক্তিবিদ্যা রয়েছে, তারা ক্লাসটা করলে যেন উপকৃত হয়। আর আমিও একটু তোমাদের দেখে নিই যে কে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করছো, আর আমিও একটু আমার ফেসবুক পেজে একটু শেয়ার করি যেন সকলে ক্লাসটি উপভোগ করতে পারে। ওকে, তোমরা আছো সাদিয়া সুলতানা এশা, থ্যাংক ইউ। মোহাম্মদ আরিফ আকাশ, ধন্যবাদ। বেলাল হোসেন, হাই, আসসালামু আলাইকুম স্যার। সাবরুল ইসলাম বাবু, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের সকলকে ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য। তোমরা আরও সব ফ্রেন্ডরা চলে আসো, সকলে ক্লাসটা আমরা মিলে ক্লাসটা খুব মজা করে ক্লাসটা শুরু করে দিই। তো আজকের আমাদের যে টপিক সেগুলি আমি আগেই তোমাদের সুবিধার্থে বোর্ডের শুরুতেই লিখে রেখেছি যেন তোমরা টপিকগুলো ভালো মতো বুঝতে পারো। দেখো, আমরা গতদিনে আবর্তন পর্যন্ত ছিলাম, অর্থাৎ অবরোহ অনুমানের প্রকারভেদ পড়েছিলাম, মাধ্যম অনুমান, অমাধ্যম অনুমান পড়েছিলাম। আর অমাধ্যম অনুমানের আমরা যে তিনটি নিয়মের কথা বলেছি, তিনটি প্রকারের কথা বলেছিলাম, তার একটি শুরু করেছিলাম আবর্তন প্রক্রিয়া। আজকে সেই আবর্তন প্রক্রিয়ার ইন ডিটেলস, ইনস অ্যান্ড আউটস যত খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, পরীক্ষায় যেভাবে কোশ্চেনগুলো আসতে পারে বা আসে সেগুলি আমরা শিখব। তার সংশ্লিষ্ট যে বিষয়, যে চার ধরনের যুক্তি বাক্য ও পদের ব্যাপ্যতা, এই টপিকটিও আমাদের প্রাসঙ্গিক অত্যন্ত, এই জন্য আমি এই টপিকটি রেখেছি আজকে। এটা তোমাদের জন্য খুব উপকারী হবে, এটা শিখবো। এবং তার পরবর্তীতে আমরা চার ধরনের যুক্তি বাক্যের আবর্তনটা শিখবো এবং সরল আবর্তন, অসরল আবর্তনের পার্থক্যটি শিখব। ওকে, তো আচ্ছা দেখি আর কি আছো। পারভেজ আলম, পারভেজ লক্ষ্মীপুর থেকে, অসংখ্য ধন্যবাদ। আমার খুবই ভালো লাগছে আসলে এই প্ল্যাটফর্মে ক্লাস নিতে পেরে, কারণ হচ্ছে যে আমি সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের আমার ছাত্রছাত্রীদের কাছে ক্লাস নিতে পারছি। এটা একজন শিক্ষক হিসেবে যে কতটা ভালো লাগার সেটা আসলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, নাকি? ওকে, তো আমরা আমাদের ক্লাসের টপিক আজকে শুরু করে দিব, ঠিক আছে? প্রচন্ড গরম, আসলে আমি তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি প্রচন্ড ঘামছি, কারণ আমার রুমে যদি আমি ফ্যানটা চালাই তো শব্দের কারণে সাউন্ডের প্রবলেম হচ্ছে, তোমরা আমার কথাটা ভালো মতো বুঝতে পারবে না। আমার টপ ফ্লোরে বাসা, এই জন্য একটু গরম বেশি, এই জন্য আমি ঘেমে যাচ্ছি, তোমরা কিছু মনে করো না। ওকে, তো আমরা শুরু করি আমাদের টপিক। ফার্স্টে আমরা বলেছি যে অবরোহ অনুমান, আমাদের যে আগের ক্লাসের একটু রিওয়াইন্ড করব, কারণ তোমাদের তার সাথে তোমাদের মনে আছে কিনা যে আমি যে আবর্তনের কথা বলেছিলাম তার কয়টি নিয়ম বলেছিলাম, বলতে পারবে? তোমাদের কি মনে আছে যে আমি কয়টি নিয়মের কথা বলেছিলাম? যে 2টি, 3টি, 4টি না 1টি? বলো তো, কয়টি নিয়ম ফলো করলে আমরা একটি অমাধ্যম অনুমান করতে পারবো? একটু আমাকে এটা জানিয়ে রাখবে। ওকে, এই চারটি নিয়মের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ম আমি বলেছিলাম যে আশ্রয় বাক্য। যেমন মনে করো আমি যেমন বলেছিলাম, যদি একটা আমি উদাহরণ লিখি যে সকল
সকল গ্রহ হয় গোলাকার। দেখো সকল গ্রহ হয় গোলাকার, আমি যে উদাহরণটি তোমাদেরকে শিখিয়েছিলাম এই উদাহরণটিকে আমি যদি আবর্তিত করতে চাই তাহলে আমাদের 4টা নিয়ম ফলো করতে হয়। তার মধ্যে একটি নিয়মের কথা বলেছিলাম যে এই আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, তাই না? আমি এই আনসারটা লিখে কিছু গোলাকার পদার্থ, কিছু গোলাকার বস্তু হয় গ্রহ, তাই না? কিছু গোলাকার বস্তু হয় গ্রহ। তো দেখো যে এই যে কিছু গোলাকার বস্তু হয় গ্রহ করলাম, আমি বলেছিলাম যে এই যে পদগুলি চেঞ্জ হয়ে এই গ্রহ পদটি এখানে যাচ্ছে, গোলাকার পদটি উদ্দেশ্যে আসছে বিধেয় থেকে, তাহলে এই যে ট্রান্সফরমেশনটা আমরা করছি এখানে আমি বলেছি কোনোভাবে আঙুল ফুলে কলা গাছ হওয়া যাবে না, নাকি মনে আছে তোমাদের? আঙুল ফুলে কলা গাছ হওয়া যাবে না, অর্থাৎ অব্যাপ্য থেকে ব্যাপ্য হওয়া যাবে না। তাহলে আমাদেরকে যেটা কনফিউশন তোমাদের আসবে এই অধ্যায়ের পরবর্তীতে সহানুমান আছে, আরো অনেক নিয়ম বলে আছে, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নিয়ম যে অব্যাপ্য পদকে ব্যাপ্য করা যাবে না। তাহলে কখন কোন পদটিকে আমরা অব্যাপ্য বলবো আর কোনটিকে ব্যাপ্য বলবো সেটা আমি গত ক্লাসে বলেছিলাম যে আজকের ক্লাসে আমি বোঝাবো। আজকে আমি সেটি ফার্স্টে তোমাদেরকে বুঝিয়ে নিব, কারণ ব্যাপ্যতা অব্যাপ্যতা সম্বন্ধে আমাদের ক্লিয়ার একটি কনসেপ্ট থাকার দরকার আছে। ওকে, তো ফার্স্টে আমি শুরু করি। দেখো আমরা যুক্তিবিদ্যায় কয় ধরনের বাক্যের কথা জানি তোমরা কি জানো? আমি ফার্স্টে তোমরা সকলে জানো আশা করছি। দেখো আমরা যদি যুক্তি বাক্যগুলো লিখি যে ফার্স্টে কয় ধরনের হতে পারে, সদর্থক, সার্বিক সদর্থক যুক্তি বাক্য, সার্বিক সদর্থক যুক্তি বাক্য, সার্বিক সদর্থক যুক্তি বাক্য যাকে আমরা এ প্রতীক দ্বারা প্রতীকায়িত করি। আচ্ছা, এর পরবর্তীতে দেখি আর কে কে আনসার করছো। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আজিম খান রাজু ফ্রম কুমিল্লা, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সার্বিক যুক্তি বাক্য, সার্বিক কেমন যুক্তি বাক্য? সদর্থক যুক্তি বাক্য। এরপরে আবার এক ধরনের সার্বিক যুক্তি বাক্য রয়েছে যেটি হচ্ছে নৈঅর্থক। কেমন? নৈঅর্থক, সার্বিক নৈঅর্থক যুক্তি বাক্য। ওকে, আমি যুক্তি বাক্যটা বারবার না লিখি, আসলে আমি স্পেস পাবো না। সার্বিক সদর্থক, সার্বিক নৈঅর্থক সবগুলোই যুক্তি বাক্য তোমরা জানো, ই দ্বারা প্রকাশ করি। তারপরে বিশেষ সদর্থক, বিশেষ সদর্থক, আর এরপর হচ্ছে বিশেষ, বলো তো তোমরা কি হবে? তোমরা বিশেষ এটা হবে নৈঅর্থক, তাই না? তোমরা জানো আশা করি। এটা আমাদের ফার্স্টে তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান অধ্যায়ে আমরা শিখেছি। এখন আমাদের যে আবর্তন প্রক্রিয়াই বলো আর প্রতিবর্তন প্রক্রিয়া বলো, পরবর্তীতে যে সমস্ত অনুমানগুলিকে আমরা করব সবগুলো তো যুক্তি বাক্যেরই আমরা পরিবর্তন করব, অনুমান করব, তাই না? যুক্তি বাক্যের দ্বারা অনুমান করব। সেই জন্য ফার্স্ট অফ অল আমাদের এই 4 ধরনের যুক্তি বাক্যকে চিনে নেওয়া, যে এই 4 ধরনের যুক্তি বাক্য ছাড়া আসলে কোনোভাবেই আর অনুমান হয় না বা আমাদের যুক্তিবিদ্যায় কোনো ধরনের যুক্তি বাক্য ব্যবহৃত হয় না। তাহলে ফার্স্টে সার্বিক সদর্থক যুক্তি বাক্যের উদাহরণ হিসেবে আমরা একটি উদাহরণ লিখে ফেলি, নাকি? কি লিখি? যেমন আমরা যদি বলি যে এই যে যেটা বললাম, সকল গ্রহ হয় গোলাকার, সকল গ্রহ হয় গোলাকার। ওকে, লিখলাম। তারপরে আমরা লিখতে পারি, দেখো একটা বিষয় আমি কিন্তু দেখো একটু ফাঁকা ফাঁকা করে লিখেছি, কেন বলতো? সকল গ্রহটা একটু লিখেছি এখানে, গোলাকারটা এখানে লিখেছি। আমরা সাধারণভাবে জানি একটি যুক্তি বাক্যে যে আমরা পদের কথা বলি, সেই পদটা আসলে একটি যুক্তি বাক্যে 2টি পদ থাকে। কয়টি পদ থাকে? হ্যাঁ, তোমরা বলবো এমনিতে পার্টস অফ স্পিচ অনুযায়ী অনেকগুলো পদ রয়েছে। আমরা যুক্তি বাক্যে যে পদের পদ ব্যাপ্যতা অব্যাপ্যতার কথা বলছি, সেই পদের ব্যাপ্যতা অব্যাপ্যতা আসলে প্রধানত উদ্দেশ্য পদের ব্যাপ্যতার কথা বলি আমরা, আর বিধেয় পদের ব্যাপ্যতার কথা বলি। এই 2টি পদের ব্যাপ্যতার কথা বলি। তাই যখনই আমি বলবো বা পরবর্তীতে কোনো তুমি এই টপিকে আসবে যে ব্যাপ্যতার ধারণা বা কোনটি ব্যাপ্য কোনটি অব্যাপ্য,
ফার্স্টে তোমাকে চিনতে হবে যে এটা আসলে উদ্দেশ্য পদ না এটি বিধেয় পদ। তো তোমরা খুব সিম্পলি জানো যে ফার্স্টে কর্তা যে আমরা সাধারণত বলি সেটি হচ্ছে উদ্দেশ্য পদ, কর্তা সম্বন্ধে যা কিছু উল্লেখ করা হয় তাই হচ্ছে বিধেয় পদ। আমরা যুক্তিবিদ্যায় সংযোজকের পরে এটা হচ্ছে সংযোজক, নাকি তোমাদের মনে আছে এটা হচ্ছে সংযোজক, হয় কিংবা নয়, হয় কিংবা নয়, এটি হচ্ছে সংযোজক। এবং গোলাকার বা এই যে এই বাক্যের ক্ষেত্রে যে গোলাকার পদটি সেটি হচ্ছে বিধেয়। তাহলে আমরা পদের ব্যাপ্যতার কথা বললে উদ্দেশ্য পদ ব্যাপ্য না বিধেয় পদ ব্যাপ্য না অব্যাপ্য এটা বলবো। ওকে, তাহলে সার্বিক নৈর্থক যুক্তি বাক্য কেমন হতে পারে দেখো তো। আমরা সার্বিক মানেই জানি উদ্দেশ্য পদটা কেমন হবে, সকলকে নিয়ে বা কোনোকে নিয়ে হবে। যেহেতু এটা নৈর্থক তাই এটি আমি ফার্স্টেই কিন্তু তোমাদের বোঝার জন্য দেখো 9টা লিখে নিচ্ছি, কারণ এটি কি করবে অস্বীকার করবে। এটি কি করবে অস্বীকার করবে। কি অস্বীকার করবে? যেমন আমি বললাম যে যদি বলি কোন কোকিল নয় সাদা, কোন কোকিল নয় সাদা, কোন কোকিল নয় সাদা। তাহলে দেখো এটি সার্বিক এবং এটা সাদা গুণটিকে কি করছে অস্বীকার করছে। আমরা এর মধ্যে এর ফাঁকে একটি সংজ্ঞা শিখে নিই নাকি। আমাদের কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে যে হচ্ছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য কাকে বলে বা এ যুক্তি বাক্য বলতে কি বুঝো ব্যাখ্যা করো। সো আমাদের ফার্স্ট ডেফিনিশন দিতে হবে। তো সংজ্ঞাটা আমরা কিভাবে দিব তোমাদের কি মনে আছে? আমি একটু রিপিট করছি। দেখো সার্বিক সদর্থক যুক্তি বাক্যের সংজ্ঞায় আমরা বলতে পারি যে যদি কোনো যুক্তি বাক্যের বা যে যুক্তি বাক্যের বিধেয় পদটি, যে যুক্তি বাক্যের বিধেয় পদটি যেমন গোলাকার বা সাদা, বিধেয় পদটি উদ্দেশ্য সম্বন্ধে বা উদ্দেশ্যের সমগ্র ব্যক্তর্থকে স্বীকার করে। দেখো হয় বলে কি করেছে স্বীকার, হয় গোলাকার আমি স্বীকার করে নিয়েছি, তাহলে সমগ্রটাকে যে যতগুলো গ্রহ ততগুলোকেই স্বীকার করেছি, তাহলে সমগ্রটাকে স্বীকার করেছি। যদি এমন হয় যে যদি কোনো যুক্তি বাক্যের বিধেয় পদটি তার উদ্দেশ্যের সমগ্র ব্যক্তর্থকে কি করে স্বীকার করে, তাহলে সেটা হবে সার্বিক এবং সদর্থক যুক্তি বাক্য, দ্যাট মিন্স এ যুক্তি বাক্য। ওকে, তাহলে একইভাবে দেখো এই সাদা গুণটি এটিও একটি বিধেয় পদ এই যুক্তি বাক্যে, এবং এই সাদা গুণটি কি করেছে অস্বীকার করেছে। কয়টি কোকিলকে অস্বীকার করেছে? সব কোকিলকে অস্বীকার করেছে, যে কোনো কোকিল নয় সাদা, দ্যাট মিন্স সকল কোকিলই হচ্ছে অন্য রঙের, তাই না, কালো রঙের। তাহলে কোনো কোকিল নয় সাদা, দ্যাট মিন্স সমগ্র কোকিল জাতকে কি করেছে অস্বীকার করেছে নয়, দ্যাট মিন্স এটি সার্বিক নৈর্থক যুক্তি বাক্য। ওকে, তাহলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে বিশেষ সদর্থকেরও আমরা একটা উদাহরণ খুব সহজে লিখে ফেলতে পারি। যেমন আমরা যদি লিখি যে কিছু চাকরিজীবী নিয়ে লিখি, আমি নিজে একজন চাকরিজীবী, কিছু চাকরিজীবী হয় সৎ, নাকি কিছু চাকরিজীবী হয় সৎ। দেখো এখানে যে সততার গুণটি কি করলো কিছু চাকরিজীবীর ক্ষেত্রে স্বীকার করলো। দেখো চাকরিজীবীর সমস্তটাকে কিন্তু স্বীকার করেনি, বরঞ্চ আংশিক, অর্থাৎ দ্যাট মিন্স মনে করো 100 কোটি যদি চাকরিজীবী থাকে তাহলে হয়তো বা 90 কোটি সৎ ইনশাল্লাহ, তাহলে আংশিককে স্বীকার করেছে, দ্যাট মিন্স এটা এই জন্য এটাকে বলা হচ্ছে বিশেষ সদর্থক যুক্তি বাক্য। আর আমি একইভাবে লিখতে পারি কিছু চাকরিজীবী নয় লিখবো, নাকি নয় সৎ, দ্যাট মিন্স এটা হচ্ছে দেখো অস্বীকার করেছে, কারণ এটি নৈর্থক যুক্তি বাক্যের উদাহরণ দিতে চাচ্ছি আমি। আর এটা আমি বিশেষ বলছি কারণ হচ্ছে এই সততার গুণটিকে আমি আংশিক কিছু চাকরিজীবীর জন্য অস্বীকার করছি। আমি সব চাকরিজীবীকে বলছি না যে তারা সৎ নয়, বরঞ্চ খুব সামান্য পরিমাণ বা আংশিক কিছু চাকরিজীবী, তাহলে সেটি হচ্ছে কি বিশেষ কয়েকজন, বিশেষ কিছু চাকরিজীবী, বিশেষ কিছু ব্যক্তি অসৎ এবং বিশেষ কিছু ব্যক্তি সৎ, তাই না, সকলকে বলতে পারছি না, তাই এটাকে আমরা বলছি বিশেষ সদর্থক বিশেষ নৈর্থক। ওকে, তাহলে এ পর্যন্ত কে কি বুঝতে পেরেছো আমাকে একটু জানাও। সবাই বুঝতে পারলে একটু প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি একটু চেক করি যে কমেন্ট বক্সে কে কে জানাচ্ছ। থ্যাংক ইউ। কিছু কবি নয় মানুষ, ভেরি গুড, উদাহরণ দিয়েছো। স্যার কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? মিলু হাসান হাই, হ্যাঁ হ্যালো। ওকে, তাহলে আমি এটা ওকে, তাহলে দেখো যে আমরা এরপরে আমরা যদি এইগুলো বুঝে ফেলি যে 4 ধরনের যে যুক্তি বাক্য,
এই উদ্দেশ্য এবং বিধেয় আকারে লেখার আমার একটা উদ্দেশ্য ছিল আসলে, যে আমি কি শেখাবো বলেছি, ব্যাপ্য অব্যাপ্য কোনগুলি এটি শেখাবো বলেছি। ফার্স্টে একটি যুক্তি বাক্যের কোন পদটি ব্যাপ্য এটা বুঝতে হলে আমি ফার্স্টে বলেছি উদ্দেশ্য কোনগুলি বুঝবো, বিধেয় কোনটি বুঝবো। ফার্স্টে আমরা উদ্দেশ্যগুলি নিয়ে আলোচনা করি। উদ্দেশ্যগুলি দেখো, এই যে এই দুইটি যুক্তি বাক্য সার্বিক সার্বিকের যে দুইটি উদাহরণ লিখেছি না, এই দুটি দেখো, একটা হচ্ছে সকল গ্রহ নিয়ে বলেছি, কোন কোকিল নিয়ে বলেছি। আমি বলেছি দেখো এখানে গ্রহের সমস্ত গ্রহকে নির্দেশ করেছে, সমস্ত গ্রহকে স্বীকার করেছে। তাহলে যদি এমন সকল শব্দটি থাকে, আমরা সার্বিকে সবসময় সকল বা কোন, যখন সমগ্রকে নির্দেশ করি সকল সদর থেকে, এবং নেগেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা কোন শব্দটি ব্যবহার করি। তাহলে এই সকল আর কোন দেখলেই তোমরা বুঝতে পারবে এটি হচ্ছে সার্বিক। আর এই উদ্দেশ্য পদ যদি সকলকে নির্দেশ করে, সমগ্রকে নির্দেশ করে, তাহলে সেটি আমরা বলবো ব্যাপ্য। কি বলবো? ব্যাপ্য পদ। ওকে, ভেরি গুড। উদ্দেশ্য পদ যদি সকলকে নির্দেশ করে, আর শব্দটি কি থাকতে পারে? পরিমাণবাচক শব্দটি। এই যে গ্রহের সামনে একটি পরিমাণবাচক শব্দ হচ্ছে সকল, কোকিলের সামনে একটি পরিমাণবাচক শব্দ রয়েছে, সেটি হচ্ছে কোন। তাহলে সকল বা কোন এই ধরনের শব্দ যদি উদ্দেশ্য পদে থাকে, তাহলে সেই উদ্দেশ্য টোটাল পদটিকে আমি বলবো ব্যাপ্য পদ। ওকে, এরপরে দেখো আরো দুইটি যুক্তি বাক্য রয়েছে। সেই দুটি যুক্তি বাক্যেরই পরিমাণবাচক শব্দটা খেয়াল করেছো কিনা তোমরা? কিছু কিছু, আমি কিছু শব্দটা লিখেছি। সাধারণত সবসময় কিছু থাকে, কদাচিৎ বা এই শব্দগুলো থাকে, কিন্তু যুক্তি বাক্যের পিওর ফর্মে আসলে আমরা কিছু শব্দটি ব্যবহার করি সাধারণত। তো কিছু এই শব্দটি দেখলেই তো তোমরা বুঝতে পারছো এটা বিশেষ, মুখস্থ করে ফেলতে পারো। আবার বোঝার জন্য তো আমি বুঝিয়েছি যে সকল যদি চাকরিজীবী 100 কোটি হয় বলেছি, 90 কোটি সৎ, তাহলে 90 কোটি হচ্ছে কিছু অংশ, সমগ্র নয়। তাই এটা হচ্ছে বিশেষ বিশেষ, বিশেষ বিশেষ, তাই এটি হচ্ছে বিশেষ। তাহলে যদি এমন বিশেষ হয়, তাহলে কি সমগ্রটাকে ব্যাপকতা নিল? মনে করো এত বড় একটি ছাদের নিচে একটি অংশ কি তুমি খাইতে দিচ্ছ, একটি অংশকে তুমি খাইতে দিচ্ছ না, তাহলে যে বিশেষ বিশেষ মানুষকে খাইতে দিচ্ছ, তারা হচ্ছে অব্যাপ্য। কেমন হচ্ছে? অব্যাপ্য। তাহলে আমি কিছু চাকরিজীবী, কিছু চাকরিজীবী, কিছু দ্বারা এই যে পদটি রয়েছে এটিকে আমি নির্দেশিত করলাম অব্যাপ্য বলে। অর্ধেক কিন্তু আমরা করে ফেলেছি। দেখো উদ্দেশ্য পদ ব্যাপক কি অব্যাপ্য, আমি যখন জিজ্ঞেস করবো তোমাদের, তুমি তখন ফার্স্টেই ভাববে যে আসলে এই উদ্দেশ্য পদে কি সকল আছে না কোনো আছে, আমি দেখবো। যদি থাকে তাহলে ব্যাপক বলবো, আর যদি কিছু কিছু থাকে উদ্দেশ্য পদে বিশেষ হয়, তাহলে সেটাকে আমি অব্যাপ্য বলবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো কিনা? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ফারহানা, থ্যাংক ইউ, বুঝতে পেরেছো। এরপরে আসি আরেক ধরনের যে পদ রয়েছে একটি যুক্তি বাক্যে, সেটি হচ্ছে বিধেয় পদের ধারণা। বিধেয় পদ, তাই না? বিধেয় পদ এখন ব্যাপ্য হবে না অব্যাপ্য হবে, কোনটি কি হবে? দেখো ফার্স্ট একটা ক্লু দিয়ে দিই, জাস্ট এটা মনে রাখবে। এই যে নয় শব্দটি রয়েছে না, সংযোজক যখন নয় হবে, সংযোজক যখনই নয় হবে, দেখো দুই ধরনের যুক্তি বাক্যে আমি নয় বলেছি, এটা একটা, এটা একটা, কারণ নৈর্থক গুলোই তো, মানে দ্যাট মিন্স নেগেটিভ যুক্তি বাক্য গুলোই কিন্তু নয় দ্বারা আমরা সংযোজন করি। তো এই নয় দ্বারা যখনই যুক্ত হবে কোনো একটি যুক্তি বাক্য, তার বিধেয় পদটি হবে ব্যাপ্য। তার বিধেয় পদটি কি হবে? ব্যাপ্য, নয় ব্যাপ্য। তোমরা এইভাবে বলতে পারো যে নয় থাকলে ব্যাপ্য, একটু উল্টা কথা নাকি? নয় থাকলে ব্যাপ্য, হয় থাকলে অব্যাপ্য, সোজা কথা। নয় তোমরা খাতায় লিখে নিতে পারো, আমি বারবার তোমাদেরকে বলি খাতা কলম নিয়ে বসবে। বসেছো কিনা? আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসেছো, তোমাদের কাছে আমি এটা আশা করি। একটু সিরিয়াসলি করতে হবে। তো তোমরা লিখে নিতে পারো নয় থাকলে ব্যাপ্য, হয় থাকলে অব্যাপ্য, বা জাস্ট একটা মনে রাখতে পারো নয় থাকলে ব্যাপ্য, তাহলে অপোজিটটা হলো অপোজিট, হয় থাকলে অব্যাপ্য। তাহলে জাস্ট মনে রাখবে নয় থাকলে ব্যাপ্য। আর এখানে মনে রাখতে পারো যে সার্বিক হলে, উদ্দেশ্যপদ সার্বিক হলে ব্যাপ্য, তাহলে বিশেষ হলে অব্যাপ্য, উল্টা হয়ে গেল। উদ্দেশ্যপদের ক্ষেত্রে এক সিস্টেম, সেক্ষেত্রে সার্বিক আর বিশেষের ব্যাপার, সকল আর কিছুর ব্যাপার। আর বিধের ক্ষেত্রে হয় নয়ের ব্যাপার, নয় থাকলে ব্যাপ্য, হয় থাকলে অব্যাপ্য। ক্লিয়ার? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। একটু প্লিজ সবাই একটু জানাবে, ঠিক আছে? আমি কিন্তু আমি চেক করব, এরপরে আমি হঠাৎ করে একটি যুক্তি বাক্য দিব, সেখানে আমি জিজ্ঞাসা করবো এটির কোন, এই পদটি উদ্দেশ্য পদটি কি ব্যাপ্য না অব্যাপ্য, তখন কিন্তু তোমাদেরকে আনসার করতে হবে। আশা করি তোমরা করতে পারবে, আমি তোমাদের উপর পুরো বিশ্বাস রাখি, আল্লাহ ভরসা। আচ্ছা ওকে, তাহলে আমরা এই চার ধরনের যুক্তি বাক্যের ব্যাপ্যতা ধারণাটা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি। ওকে, তাহলে এরপরে আমরা যেটাতে আসবো সেটি হচ্ছে এই ব্যাপ্যতা ধারণা প্রয়োগ করে আমরা এখন আবর্তনের নিয়মটি ভালোভাবে প্রয়োগ করব।
ওকে, আমি একটু মুছে দিচ্ছি, তাহলে আশা করি তোমরা সবাই ব্যাপারটা ধারণা বুঝতে পেরেছো। আমাকে একটু প্লিজ রিভিউ দাও যে তোমরা বুঝতে পারছো কিনা। বুঝেছি। ওকে, শাহরিয়া শুভ, থ্যাংক ইউ, বুঝতে পেরেছো। ওকে, ব্যাপ্য হবে সাবিকুনার মিম, ভালো, হ্যাঁ বুঝতে পেরেছো। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে এরপরে আসো আমরা, আমি একটু মুছে দিচ্ছি। তাহলে 4 ধরনের যুক্তি বাক্যের আমরা ফার্স্টেই আমরা দ্বিতীয় টপিকটা কিন্তু বুঝে ফেলেছি যে 4 ধরনের যুক্তি বাক্যের কোন পদটি ব্যাপ্য আর কোন পদটি অব্যাপ্য, এটা আমরা বুঝতে পেরেছি না। তাহলে আমি একটু সবই মুছে দিই। ওকে, আমি একটু সবই মুছে দিচ্ছি, আমরা যেহেতু এটা বুঝতে পেরেছি। ওকে, দেখো এরপরে আমরা এবার চলে আসব আবর্তনের যে 4 ধরনের যুক্তি বাক্য যে লিখেছিলাম, প্রত্যেকটা যুক্তি বাক্য ধরে ধরে আমরা আবর্তন করে দেখব যে আসলে এটা কি হয়। ফার্স্টে এই যুক্তি বাক্যের আমরা আবর্তন করব। এই যুক্তি বাক্যের আমরা যদি একটি উদাহরণ লিখি, যে আমি বললাম যে সকল একটা যে কোনো একটা নতুন উদাহরণ দিই তোমাদেরকে, দাঁড়াও। সকল ধাতু হয় বিদ্যুৎ পরিবাহী। সাপোজ সকল ধাতু হয় বিদ্যুৎ পরিবাহী, কম বেশি সকলেই বিদ্যুৎ পরিবহন করে নাকি? ওকে, যাই হোক, সেটা আমাদের বোঝার বিষয় না, কারণ আমরা ধরে নিচ্ছি সকল ধাতু হয় বিদ্যুৎ পরিবাহী। আর সকল ধাতু যদি বিদ্যুৎ পরিবাহী হয়, এটাকে আমরা এখন কি করব? আবর্তন করব প্রক্রিয়ায়। আবর্তন প্রক্রিয়ায় একটি বিষয় তোমাদের আরেকটি কোশ্চেনে আসে, সেটি হচ্ছে আবর্তনীয় বাক্য কাকে বলে, আবর্তিত বাক্য কাকে বলে। খুব সিম্পল। ফার্স্টে দেখো, যে প্রিমিস যে আশ্রয় বাক্যটিকে তোমাকে পরীক্ষায় দিবে, সেটি হচ্ছে যেটিকে তোমাকে চেঞ্জ করতে হবে, সেটি হচ্ছে আবর্তনীয় যুক্তি বাক্য। কেমন যুক্তি বাক্য? আবর্তনীয়। ঠিক আছে, আবর্তনীয়। দ্যাট মিন্স মানে আমার জানলায় পাখি আসছে, হয়তো পাখি শব্দে একটু সমস্যা হতে পারে তোমাদের। ওকে, আবর্তনীয়। দেখো, আবর্তনীয় শব্দটি বলতে আমরা বলছি যে আমরা বলি না যে শ্রবণীয়, দ্যাট মিন্স যেটা শোনা যায়। তাহলে আবর্তনীয়, আবর্তনীয় দ্যাট মিন্স যেটাকে আমরা চেঞ্জ আবর্তন করতে পারি, আবর্তনীয়। আর যেটিকে আমরা চেঞ্জ করে আনবো সেটি হবে আবর্তিত। আবর্তিত। ওকে, যেটা ঘুরে আমরা পাবো আবর্তন করে, সেটি হবে আবর্তিত। ওকে, তাহলে আবর্তনীয়তে আমি একটি এ যুক্তি বাক্য নিয়ে আমরা এখন শিখছি। ফার্স্টে এ যুক্তি বাক্য নিয়ে আমাদের যদি নিয়মগুলো মনে থাকে, আমরা আরেকবার সেই নিয়মগুলিকে অ্যাপ্লাই করব। আমাদের নিয়মের মধ্যে আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম কয়টি নিয়ম, তোমরা কে কে আনসার করেছো একটু দেখতে চাচ্ছি। তোমরা একটু আনসার করবে যে কয়টি নিয়ম ছিল। 4টি নিয়ম ছিল, আমি একবার রিপিট করি। সেটা হচ্ছে, দেখো 4টি নিয়মের ফার্স্ট ছিল উদ্দেশ্য পদটি, এই যে উদ্দেশ্য পদ সকল ধাতু, এটি যাবে বিধেয় পদে। কোথায় যাবে? বিধেয় পদে। তাহলে বিধেয় পদে নিয়ে যাওয়ার আগে আমি ফার্স্ট আরেকটি নিয়মে যেটা, সেটা খুব সহজটা করে ফেলি, যে গুণের কোনো পরিবর্তন হবে না। আমি বলেছিলাম গুণের, দ্যাট মিন্স এটি হয় থাকলে হয় হবে, নয় থাকলে নয় থাকবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ হলে অ্যাফার্মেটিভই রাখতে হবে, নেগেটিভ হলে নর্থক হলে নর্থক রাখতে হবে। তাহলে হয় থাকলে আমি ফার্স্টে হয় লিখে নিলাম চোখ কান বন্ধ করে, নাকি কোনো টেনশন ছাড়া আবর্তন করতে চাই আমি, হয় থাকলে হয় লিখে দিয়েছি। এখন জাস্ট এই সাবজেক্টটিকে টেনে আমি বিধেয়তে বসাবো, আর প্রেডিকেটটিকে টেনে আমি সাবজেক্টে বসাবো, নাকি? তাহলে সকল ধাতু, আমি কি এখানে সকল ধাতু লিখতে পারবো? সকল ধাতু শব্দটি আমি এখানে লিখতে পারবো না, শুধু ধাতু শব্দটিকে নিব। একটু আমি বুঝাবো এই কথাটি যে কেন আমি সকলটা নিব না। ওকে, ধাতু শব্দটি মূল সাবজেক্ট অ্যাকচুয়ালি, তার আগে আমি অ্যাডজেক্টিভ হিসেবে বা একটা এক্সট্রা পরিমাণবাচক শব্দ হিসেবে সকলটি ব্যবহার করেছি, সেই জন্য আমি শুধুমাত্র ধাতুটাকে নিয়ে যাচ্ছি। আর বিদ্যুৎ পরিবাহী এই বিধেয় পদটিকে আমি টেনে নিয়ে চলে আসবো এখানে, আইডিকে টেনে নিয়ে গেছে ওখানে। তাহলে আমি এটাকে আমি একটু মুছে দিই, একটু বেশি চলে এসেছে নাকি? ওকে, তাহলে বিদ্যুৎ পরিবাহী শব্দটি আমি লিখি যে বিদ্যুৎ পরিবাহী, লিখি বিদ্যুৎ পরিবাহী। ওকে, বিদ্যুৎ পরিবাহী হয় ধাতু, বিদ্যুৎ পরিবাহী হয় ধাতু। একটু লেখাটা একটু এলোমেলো হচ্ছে, একটু গুছিয়ে লিখি, হয় ধাতু। এখন দুইটা বিষয় দেখো, শুধু বিদ্যুৎ পরিবাহী হয় ধাতু বলে কথাটা কেমন হচ্ছে না? অর্থাৎ যে কোনো যুক্তি বাক্যের নিয়মটি হচ্ছে, যে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য পদে তোমার পরিমাণ নির্দিষ্ট করতে হবে। কি করতে হবে? যে কোনো বাক্য, দ্যাট মিন্স যুক্তি বাক্যের উদ্দেশ্য পদের পরিমাণটা নির্দিষ্ট করতে হবে, যে সকল বিদ্যুৎ পরিবাহী নাকি কিছু বিদ্যুৎ পরিবাহী, এটা তোমাকে নির্দিষ্ট করতে হবে। ঠিক আছে?
আচ্ছা, তাহলে দেখো আমি তোমাদেরকে একটু আগেই কিন্তু ব্যাপ্যতা ধারণা দিয়ে এসেছি। আমাদের তিনটি নিয়ম কিন্তু আমরা ফলো করে ফেলেছি। উদ্দেশ্য পদকে বিধেয় করতে হবে, বিধেয় পদকে উদ্দেশ্য করতে হবে, আর গুণের কোনো পরিবর্তন হবে না, হয় থেকে হয়। ওকে, এখন শুধু আমাদের কাজ সামনের পরিমাণটাকে নির্দিষ্ট করা। এখানে আমি সকল দিব না কিছু দিব, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি ফার্স্ট নম্বর সকল দিয়ে ফেললাম, সকল দিয়ে ফেললাম। বলো তো ঠিক করেছি কিনা? হ্যাঁ, বলতে পারবে? আসলে তোমার উত্তর অপেক্ষায় থাকলে আমার একটু দেরি হয়ে যাবে, সো আমি একটু বলে দিচ্ছি যে এটা কেন ভুল হয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল হয়েছে, জানো? সকল বিদ্যুৎ পরিবাহী হয় ধাতু, এই কথাটি সত্য নয়, এমনিতেও সত্য নয়, আমাদের অনুমান নিয়মের সত্য নয়। দেখো আমি বলেছিলাম বিধেয় পদটি ব্যাপ্য কিনা। এটা কি কেমন বিধেয় পদটি কেমন বলো তো? অব্যাপ্য। অব্যাপ্য কারণ হচ্ছে এটি হয় এর পরে রয়েছে, সদর্থক হলে বিধেয় পদটি বলেছে অব্যাপ্য, নয় হলে ব্যাপ্য। তাহলে হয় রয়েছে তাই এটি অব্যাপ্য, মানে অল্প অল্প। অব্যাপ্য মানে কি? অল্প অল্প। জাস্ট সহজ ভাষা মনে রাখতে পারো, ব্যাপ্য ব্যাপ্য এভাবে বললে মানে প্যাস লেগে যাবে। সো অব্যাপ্য বলতে তুমি মনে করো আংশিক, অল্প। তাহলে এখানে আংশিক কিছু বিদ্যুৎ পরিবাহী কথা বলা হয়েছে, তাই আমরা এখানে সকল শব্দটি ব্যবহার করতে পারবো না, কারণ এখানে সকল বললে এটা কি হয়ে যাবে? ব্যাপ্য হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? ব্যাপ্য। আঙুল ছিল এখানে, এখানে হয়ে যাবে কলা গাছ এমন মোটা, তাই না? আমি এই উদাহরণটা বারবার দিই কারণ আমার এটা মানে মনে রাখার জন্য তোমাদের মানে খুব বেশি ফ্লেক্সিবল হবে। আঙুল ফুলে কলা গাছ সবসময় বাগধারাটা পড়েছে তোমরা। তো এখানে ছিল আংশিক, এখানে সকলের উপরে প্রয়োগ করলে কথাটি সত্য হবে না, তাই এটি আমরা নিয়মেও পড়েছি যে অব্যাপ্য পদকে ব্যাপ্য করা যাবে না। দ্যাট মিনস আমি এখানে সকল শব্দটি ইউজ করতে পারবো না, তাহলে আমার ব্যাপ্য হয়ে যাবে, নিয়ম লঙ্ঘিত হবে। তো সেক্ষেত্রে আমি এখানে দেব কিছু। কি দিব? কিছু দিব। দ্যাট মিনস এবার বাক্যটি আমি ফুল করলাম, সম্পূর্ণ হয়েছে আমার আনসারটি। দেখো কিছু বিদ্যুৎ পরিবাহী, বিদ্যুৎ পরিবাহীটাকে এখানে এনেছি, বলেছি কিছু বিদ্যুৎ পরিবাহী হয় হয় ধাতু, কিছু বিদ্যুৎ পরিবাহী হয় ধাতু। কারণ তোমরা জিজ্ঞাসা করতে পারো যে স্যার সকল শব্দটি এখানে কেন বসালাম না? তোমরা জানো আমরা যুক্তি বাক্যে পরিমাণবাচক শব্দটি শুধুমাত্র উদ্দেশ্যে ব্যবহার করি, আমরা বিধেয়ের ক্ষেত্রে আমাদের পরিমাণবাচক শব্দটি লাগে না, ঠিক আছে? এমনিতে কথা বলেও দেখবা যদি আমি বলতাম কিছু বিদ্যুৎ পরিবাহী হয় সকল ধাতু, কথাটা আসলে খাটতো না, মানে মানাইতো না, দ্যাট মিনস সার্থক হতো না। তাহলে সার্থক আমাদের যুক্তিবাক্য আমরা তৈরি করেছি, কিছু বিদ্যুৎ পরিবাহী হয় ধাতু। ভেরি গুড, আশা করি বুঝতে পেরেছো এই পর্যন্ত। প্লিজ আমাকে জানাও যে স্যার বুঝতে পেরেছি। ওকে, আমি একটু দেখি। ভুল হবে লিখেছে, ভেরি গুড বেলাল হোসেন, অসংখ্য ধন্যবাদ, তুমি বুঝতে পেরেছো। শাহরিয়া শুভু, জি স্যার কিছু হবে। আচ্ছা যাই হোক, বুঝতে পারছো। তো এখন কথা হচ্ছে আমি তোমাদের এই ফার্স্টে যে টপিক দিয়েছিলাম সেই টপিকে কিন্তু লাস্টে একটা কথা লিখেছিলাম যে সরল আবর্তন শেখাবো আর অসরল আবর্তন শেখাবো। হ্যাঁ, সেটা কিন্তু অলরেডি আমি তার একটা অর্ধেক স্টেপে চলে এসেছি। আমরা জাস্ট আরেকটি উদাহরণ দেখে নিয়ে তারপরে বুঝবো। তো একটু আমাকে বলে দাও তো, এই যে কিছু বিদ্যুৎ পরিবাহী হয় ধাতু, এই যুক্তি বাক্যটিকে আমরা কি দ্বারা প্রতিকারিত করব? কি ধরনের যুক্তি বাক্য? ফার্স্ট এটা ছিল সার্বিক সদর্থক, তাই আমি এ লিখেছি। এটি ছিল সার্বিক সদর্থক, সার্বিক সদর্থক, আমি একটু ছোট করে লিখে রাখি তোমাদের জন্য। আর এটি হচ্ছে আবর্তিত, এই শব্দটি আমি এখন মুছে দিলাম। তোমরা বুঝতে পেরেছো যে ফার্স্টের আশ্রয় বাক্যটি হচ্ছে আবর্তনীয়, আর যে সিদ্ধান্তটি পাবো সেটি হবে আবর্তিত। সংজ্ঞাটা আবর্তনীয় আমি আবার রিপিট করবো তোমাদেরকে সংজ্ঞাটা লাস্টে রিভিউয়ের সময়, প্লিজ আমার মনে না থাকলে মনে করে দিতে পারো তোমরা। দেখো এটিকে আমরা লিখছি আই যুক্তি বাক্য। কি যুক্তি বাক্য? কারণ বিশেষ, এটি হচ্ছে বিশেষ, আংশিককে স্বীকার করছে, তাই বলে আমি বলছি সদর্থক। ওকে, ভেরি গুড। তাহলে এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি আশা করি। এই যুক্তি বাক্যের আবর্তন কিন্তু আমরা শিখে ফেলেছি। এরপরে আমরা আসব সেকেন্ড যুক্তি বাক্য। কি? ই যুক্তি বাক্য। ই দ্যাট মিনস সার্বিক নৈর্থক যুক্তি বাক্য। ওকে, নেক্সট দেখো আমি একটু এটাকে সেগমেন্টে আলাদা করে নিই। আমি আরেকটি যুক্তি বাক্যের উদাহরণ আমরা শিখবো। এখন ই যুক্তি বাক্যের আবর্তন শিখছি, কিন্তু দেখো পরীক্ষায় তুমি এই যে এতক্ষণ পড়িয়ে ফেললাম, আমি একটু কোশ্চেন নিয়ে তোমাদেরকে একটু বলি। আসলে তোমরা পরিশ্রম করলে আসলে ফ্রুট না পাইলে, মানে ফল না ধরলে তো আসলে গাছ লাগাই ভালো লাগে না, নাকি? তো ব্যাপারটা হচ্ছে আমরা যে এই পর্যন্ত পড়লাম, কিভাবে কোশ্চেন গুলো আসবে তোমাদের জানা আছে হয়তো, আমি একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা। ফার্স্টে তোমাদের যে ব্যাপ্যতা, তো তৃতীয় অধ্যায় থেকে কোশ্চেন আসতে পারে যে যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতা ধারণাটি ব্যাখ্যা করো, বা সরাসরি একটি যুক্তি বাক্য দিয়ে দিতে পারে। যেমন বললো যে ওই বললাম সকল গ্রহ হয় গোলাকার,
এই যুক্তিবাক্যের কোন পদটি ব্যাপ্য এবং কোন পদটি অব্যাপ্য উল্লেখ করো, সরাসরি দিতে পারে। তো তোমরা তখন ওইভাবে আনসারিংটা করবে, 2 মার্কসের জন্য আসতে পারে। আর যদি পদের ব্যাপ্যতা ধারণাটি ব্যাখ্যা করা আসে, এটা নিশ্চিত থাকো যে 3 মার্কস অথবা 4 মার্কসের কোশ্চেন থাকবে। এবং এই 4 মার্কসের কোশ্চেনের জন্য তোমাকে আমি যেভাবে ইন ডিটেলস 4টা উদাহরণ দিয়েছি, সেই 4টা উদাহরণ ফার্স্টে তুমি ব্যাপ্যতা ধারণাটি বলবে, হ্যাঁ, তারপরে 4টি যুক্তিবাক্যের প্রকারভেদটা দেখাবে, তারপর 4টি যুক্তিবাক্যের আমি যেভাবে প্রকারভেদ আলাদা করে দিয়েছি উদ্দেশ্য পদের ক্ষেত্রে, বিধেয়ের ক্ষেত্রে, ঠিক সেভাবে আনসারিংটা করে ফেললে আশা করি ইনশাআল্লাহ 4 মার্কস পেয়ে যাবে তোমরা। ওকে, আর তারপরে এই যে এখন আমরা যে পোরশনটা শিখছি, যে পোরশনটাতে আছে দেখো, এ যুক্তিবাক্যের আবর্তন, ই যুক্তিবাক্যের আবর্তন, এভাবে 4 ধরনের যুক্তিবাক্যের বলবে যে একটা যুক্তিবাক্য দিয়ে বলবে এটিকে আবর্তন করে দেখাও, বা এটিকে আবর্তন করলে কি যুক্তিবাক্য দাঁড়াবে তা লিখো। এভাবে তোমাদের 2 মার্কসের বা অনুধাবনমূলকে, যে বিশেষ করে গ নম্বর কোশ্চেনে প্রয়োগমূলকে এই কোশ্চেনগুলো বেশি আসে, প্রয়োগমূলকে, কারণ তোমার উদ্দীপকে সরাসরি দৃশ্যকল্প থাকে না, দৃশ্যকল্প দিয়ে দিল, এখানে একটা দৃশ্যকল্প লিখে বললো সকল ধাতু হয় বিদ্যুৎ পরিবাহী, দৃশ্যকল্প 1 দিয়ে বললো যে দৃশ্যকল্প 1-এর যুক্তিবাক্যটিকে আবর্তন করে দেখাও। তখন তুমি জাস্ট আবর্তনটা করে দেখাবে। যদি তোমাকে 3 মার্কস যেহেতু দিয়েছে, জাস্ট আবর্তনটা করলে তো তোমার একটু শর্ট হয়ে যায়, একটু ব্যাখ্যা করে দিবে, নিয়মগুলো 4টি নিয়ম বলবে, নিয়মের প্রত্যেকটি বলবে যে স্যার তো বলবে না, সরি এখন তো ক্লাসে না, খাতায়, পরীক্ষা খাতায়, তখন তুমি জাস্ট 4টি নিয়মের ব্যাখ্যাগুলো দিয়ে দিবে যে এটি এভাবে এভাবে হয়েছে। ওকে, এভাবে তাহলে আমাদের 4টি যুক্তিবাক্যের আবর্তনই শিখতে হবে। নেক্সট আসছে আমি তাহলে ই যুক্তিবাক্য। এটি কেমন যুক্তিবাক্য? সার্বিক। আসলে তোমাদের ভয়েসটা শুনতে আমার খুব ইচ্ছা করছে জানো, মানে আমি যখন একটা জিজ্ঞাসা করছি যে এটা কি ধরনের যুক্তিবাক্য, আমার স্টুডেন্ট তোমরা যদি এখন সামনে থাকতে, মানে একেবারে ক্লাসরুমে এক বাক্যে বলতে যে স্যার এটি সার্বিক নর্থক যুক্তিবাক্য, হ্যাঁ, তো আমার শুনলে তখন বুকটা ভরে যায়। এখন বারবার এই কমেন্টের বক্সে দেখতে গেলে আসলে আমার ক্লাস হচ্ছে, তারপর আমি দেখার চেষ্টা করছি। আমার ভালো লাগে যে আমার স্টুডেন্টরা রেসপন্স, টিনা ইসলাম বিশেষ সদর্থক আগের আনসার করেছে, বাস ভেরি গুড। নাইমুর বিশেষ সদর্থক ভেরি গুড, এইটার আনসার করেছো, থ্যাংক ইউ। একটু লেট হচ্ছে, কিন্তু আসলে পরিস্থিতি তো আমাদের এমনই, আমাদের কোপ আপ করতে হবে এই পরিস্থিতির সাথে, আল্লাহ আমাদের সহায় হোক। যাই হোক, দেখো সার্বিক নৈর্থক যুক্তিবাক্য, ই যুক্তিবাক্য। আমরা যে উদাহরণটি লিখেছিলাম, যে সাপোজ যেটা বলেছিলাম সেটা নিয়ে বলি, এক উদাহরণ দিলে বারবার বললে সুবিধা হচ্ছে মানে মাথায় গ্র্যাস্প করতে সুবিধা হয়। আমি চেষ্টা করি এই জন্য সবসময় একই উদাহরণ ইউজ করার জন্য একটা ক্লাসে। তো দেখো, কোনো কোকিল নয় সাদা বলেছিলাম, কোনো কোকিল নয় সাদা বলেছিলাম। ওকে, তাহলে এটিকে আমরা আবর্তন করব। তোমরা চাইলে যারা বুঝে ফেলেছো নিজেরা আনসারটা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি শুরু করছি। আর যারা বুঝো না একটু দেখে নাও। দেখো ফার্স্টে আবার একইভাবে আমি কি করব, ফার্স্টে আমি 9-এর জন্য 9 লিখে নেব, একটু সহজ করে নেওয়ার জন্য তোমাদের জন্য বলছি। দেখো, গুণের কোনো পরিবর্তন হবে না, 9 থাকলে 9 লিখে ফেলেছি, 9 থাকলে 9, অর্ধেক কাজ হয়ে গেল। এবার দেখো উদ্দেশ্যটাকে আমি কোথায় নিয়ে যাব, বিধেয়তে টেনে নিয়ে চলে যাব। এই কোকিলকে ধরলাম, এই এখানে বসালাম, ঠিক আছে, কোকিল পাখি এখানে বসে গেছে, এই যে কোকিল, কোকিল, এই যে ওকে, কোকিলটা আমরা লিখে ফেলেছি। দেখো এখন এই সাদা পদটিকে আমি সামনে নিয়ে আসবো, সাদা পদটিকে সামনে নিয়ে আসবো, নাকি একটু বড় করে লিখি। ওকে, দেখো সাদা পদটিকে আমি এখানে লিখলাম। সাদা নয় কোকিল হলো না কথাটা, না, সাদা নয় কোকিল হয় না কথা। আসলে ফার্স্টে আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে যে এই অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যে বিধেয় পদটি রয়েছে সেই বিধেয় পদটি প্রাসঙ্গিক, মানে যখন উদ্দেশ্যে চলে আসবে তার সাথে প্রাসঙ্গিক যে বিধেয়, যেমন এখানে কোকিল, এটা কি জীব নাকি? এটা একটা প্রাণী, কেউ প্রাণী বলতে পারো, জীব বলতে পারো, তো বা পাখিও বলতে পারো, বাট পাখি চাইতে জীব বলাটা বেটার। সাদা জীব বলো, সাদা প্রাণী বলতে পারো, জীব বলতে পারো, যা ইচ্ছা, কোনো সাদা জীব। তো সাদা জীব বলো, যে সাদা জীব নয় কোকিল, মোটামুটি কিন্তু ফর্মে চলে এসেছে। এই জীব কথাটাই তোমার কমন সেন্স থেকে একটু যোগ করে নিতে হবে, ঠিক আছে। এবার আসছে নিয়মের কথা। দেখো আমি এখানে আমার একটা গ্যাপ কিন্তু রয়েছে, কি দিইনি আমি, পরিমাণবাচক শব্দটি কিন্তু যোগ করিনি। আমি বলেছি প্রত্যেকটি যুক্তিবাক্যে একটি পরিমাণবাচক শব্দ উদ্দেশ্যের সামনে বসাতে হবে। কি বসাতে পারি? মাথায় ভাবছো যে পরিমাণবাচক কি হতে পারে, একদমই কনফিউজড হবে না তোমরা। তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে সকল অথবা কিছু, সকল অথবা কিছু, এই দুটো মনে রাখবে, ঠিক আছে। আর নেগেটিভের ক্ষেত্রে কোনো, সকলের পরিবর্তে আমরা কোনো ব্যবহার করি। আমরা বলি সকল মানুষ মরণশীল, কোনো মানুষ নয় অমর। জাস্ট নেগেটিভের ক্ষেত্রে আমরা কোনো শব্দটা ব্যবহার করি, তাই না? তাহলে দেখো
এখানে আমরা কোনো ব্যবহার করবো, আগে আনসারটা লিখে ফেলি, এত না পেঁচায় কোনো শব্দটা লিখে ফেলি ফার্স্ট টাইম। কোনো শব্দটি কেন লিখছি দেখো, এখানে নয় সাদা, দ্যাট মিনস এটি হচ্ছে ব্যাপ্য। বলেছিলাম বিধেয়ের আগে নয় থাকলে সেটি ব্যাপ্য, তাহলে এটি ব্যাপ্য ছিল। এগিয়ে এ তো আগেই মোটা ছিল, কলাগাছ ছিল, আগেই বড়লোক ছিল, মানে অনেক মনে করো কিছু ছিল, সম্পদ ছিল মনে করো। এ আবার যদি নতুন করে সম্পদ কিছু এখনো যদি বড় বেশি সম্পদ থাকে, দুদক বা দুর্নীতি দমন কমিশন এসে ধরবে না একে, নাকি? বলেছিলাম মনে রাখার জন্য, এটা জাস্ট মনে রাখার জন্য, অন্যভাবে নেওয়ার কিছু নয় এখানে। তো দেখো এটি ব্যাপ্য ছিল, আমি এটাকেও ব্যাপ্য করেছি, কোনো লিখেছি, কোনো সমস্যা নেই। আমার নিয়ম হচ্ছে গুণের কোনো পরিবর্তন হবে না, আমি করিনি। উদ্দেশ্য পদকে বিধেয় নিয়ে যাব, কোকিলকে বিধেয় নিয়ে গিয়েছি, সাদা বিধেয় পদকে আমি উদ্দেশ্যে নিয়ে এসেছি। বাক্যটার অর্থটা মিনিংফুল হওয়ার জন্য, অর্থপূর্ণ হওয়ার জন্য বাক্যটি জীব শব্দটি লিখেছি মনের থেকে, সাদা জীব, এবং নিয়মের মাধ্যমে আমি লিখেছি। এটাও যেহেতু ব্যাপ্য, ব্যাপ্য পদকে আমরা ব্যাপ্য করতে পারবো, তাই এখান থেকে আমরা লিখেছি কোনো। কি লিখেছি? কোনো। তাহলে আমরা পেলাম কোনো কোকিল নয় সাদা, তার জন্য আবর্তিত যুক্তি বাক্য হিসেবে আমরা সিদ্ধান্ত হিসেবে পেয়েছি কোনো সাদা জীব, কোনো সাদা জীব নয় কোকিল, তাই না? এটা কমন সেন্স তোমাদের বলছে কোনো সাদা জীবকে কি তুমি কোকিল বলতে, এমন কোনো সাদা জীব নেই যেটি কোকিল, তাই না? সেটিকে আমরা অনুমানের ভাষায় লিখেছি। দেখো একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে আমরা যুক্তিবিদ্যায় আসলে যদি নিয়ম, অনেকে অনেক রকম যুক্তি দেয়, মানে বানাই সানাই যুক্তি দিয়ে বলে যে এটা তাহলে এটা কি এমন হাস্যকর কথাবার্তা বলে। আসলে যেটা সত্য সেটা হচ্ছে যুক্তিবিদ্যায় তুমি যদি প্রপার রুলগুলো ফলো করে যুক্তি প্রতিষ্ঠা করো সিদ্ধান্ত, তাহলে সেক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত বা বাস্তবের সাথে সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত তুমি পাবে না। এটাই সবচেয়ে মজার বিষয়। হ্যাঁ, সো তুমি যদি ডিপলি জানো, ভালোভাবে জানো, তাহলে তুমি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে তোমার অনেক সময়ই সহায় হবে, আল্লাহ ভরসা। ওকে, তাহলে দেখো কোনো সাদা জীব নয় কোকিল, এই কথাটি আমি যখন বলছি এটিকে আমি কি যুক্তিবাক্য হিসেবে পেয়েছি, এটিও আমি ই যুক্তিবাক্য হিসেবে পেয়েছি। তাহলে ই যুক্তিবাক্যের আবর্তিত যুক্তিবাক্য হিসেবে আমি কি পেলাম? সার্বিক নঅর্থক পেয়েছি, সার্বিক নৈর্থক, সার্বিক নৈর্থক যুক্তিবাক্য পেয়েছি। তাহলে আমরা দুটি যুক্তিবাক্যের আবর্তন অলরেডি শিখে গিয়েছি, তাই না? তাহলে দুইটা 39, ক্লাস টাইম তো বেশি দূর হয়ে গিয়েছে, 40 মিনিট প্রায়। ওকে, আমি এই পর্যন্ত যে এসেছি এটিকে আমরা একটু জাস্ট এখান থেকেই, আমি বারবার উদাহরণ লিখবো না, তাই এখান থেকে আমি সরল আবর্তন আর অসরল আবর্তন এই দুটি বিষয় একটু শিখব। সরল আবর্তন আর অসরল আবর্তন দুটি টার্ম, আমি টার্মিনোলজি দুটি একটু উপরে লিখে ফেলি, তোমরা একটু দেখো। আবর্তনীয় শব্দটাও মুছে দিলাম, এটা তোমরা বুঝে ফেলেছো কনসেপ্টটা। সব এইগুলো একটু ক্লিয়ার করে দিই, ফ্রেশ করে দিই। ওকে, বিদ্যুৎ, ওকে, এগুলো থাক। আচ্ছা, এখন আমি লিখছি একটি সরল আবর্তন, সরল, ফার্স্টে অসরল লিখি তাহলে তোমাদের সুবিধা হবে একটু। একটা অসরল আবর্তন আর একটি হচ্ছে সরল আবর্তন, একটু বাঁকা করে লিখলাম আমার জায়গার সুবিধার জন্য। একটি হচ্ছে সরল আবর্তন, একটি হচ্ছে অসরল আবর্তন। ওকে, সরল মানে আসলে যেমন ছিল তেমনই, সরল সোজা, মানে করো যে সে আসলে তার কোনো চেঞ্জ হয় নাই, সেটি হচ্ছে সরল। আর যার চেঞ্জ হয়ে গিয়েছে সে হচ্ছে অসরল। আমরা অনেক সময় বলি না যে সে খুব সরল সোজা, মানে ওর কোনো চেঞ্জ নাই, খুব ভালো মানুষ, ভালো ছেলে, বড় চাকরি পেয়ে গেছে, তাও সেই হাসি মুখেই কথা বলে, নাকি? তোমরা আশা করি সবসময় এমনই হবা যে যত আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক অনেক ভালো জায়গায় আল্লাহ রাখবে, ইনশাআল্লাহ সুস্থ রাখবে, অনেক ধন সম্পদ সম্মান আল্লাহ তাআলা দিবে, কিন্তু মানবিকতার জায়গাটা কোনোদিন যেন চেঞ্জ না হয়। ঠিক আছে? এখন তোমার যেটা দেখলে খারাপ লাগে, ঘুষ খাওয়া দেখলে খারাপ লাগে, তুমিও আশা করি ঘুষ খাবে না, সরল থাকবে। ওকে, তো যাই হোক আমরা প্রাসঙ্গিকের বাইরে যাব না। তো আমরা বলছি যে সরল হচ্ছে চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে না? আমরা তো একটু যুক্তিবিদ্যার ভাষায় বলতে হবে, তাই না? যে কি চেঞ্জ হবে না? দেখো, চেঞ্জ হবে না হচ্ছে পরিমাণ চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে না? আমরা লিখে রাখবো, এই শব্দটা লিখে রাখবো, পরিমাণ, পরিমাণ চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে না? প্লিজ বি নোটেড, পরিমাণ চেঞ্জ হবে না, একটু খেয়াল করবে প্লিজ, পরিমাণ চেঞ্জ হবে না। দেখো, ফার্স্টে আমি এই যুক্তিবাক্যের একটি চেঞ্জ আবর্তন করেছিলাম, সেখানে সকল ধাতু, এই শব্দটি কেমন ছিল? সার্বিক, অর্থাৎ বাক্যটি ছিল সার্বিক সদর্থক। সার্বিক মানে অনেক বড় বাক্য, বড়দের নিয়ে মানে সমগ্র নিয়ে আলোচনা ছিল। পরিবর্তন করে দেখলাম সে কিছু হয়ে গিয়েছে, আজব ব্যাপার। সকল ছিল, কিছু হয়ে গিয়েছে, যদিও ধাতুটা এখানে গিয়েছে, এই জন্যই তো চেঞ্জটা হয়েছে, বাট এটিকে আমরা যুক্তিবিদ্যার ভাষায় বলছি এ হচ্ছে অসরল আবর্তন। কেমন আবর্তন?
সরল সোজা নাই, অসরল, পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। আজ ছিল সকল, ছিল সার্বিক যুক্তি বাক্য, হয়ে গেল কি বিশেষ যুক্তি বাক্য। এভাবে যদি কোনো একটি আবর্তন প্রক্রিয়ায় আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণের পরিবর্তন হয়, পরিমাণের কি হয়, পরিবর্তন হয়, তাহলে আমরা সেই সিদ্ধান্তটিকে, সেই আবর্তনকে আমরা বলবো অসরল আবর্তন। আই রিপিট, প্লিজ তোমরা একটু খেয়াল করো যে যদি কোনো আবর্তন প্রক্রিয়ায় আশ্রয় বাক্যের পরিমাণের চেয়ে সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়, তাহলে সেটিকে আমরা বলবো অসরল আবর্তন। অসরল, সার্বিক সকল থেকে কিছু। আর দেখো তাহলে এটাকে আমি এই যুক্তি বাক্যের আবর্তনটা তাহলে কি ধরনের আবর্তন, অসরল আবর্তন। এটা কিন্তু পরীক্ষায় আসে, আমি কোশ্চেনটা বলছি লাস্টে দেখো আরেকটি উদাহরণ আমরা যেটা শিখেছি, ই যুক্তি বাক্যের আবর্তন। ওকে, ই যুক্তি বাক্যের আবর্তন করে আমরা কি যুক্তি বাক্য পেয়েছি, এ চেঞ্জ হয় নাই, আনচেঞ্জড আছে। দেখো ই ছিল কোন কোকিল নয় সাদা, কোন সাদা জীব নয় কোকিল, এটা সেই ই ছিল, ই আছে, সার্বিক নয়ার্থক ছিল, সার্বিক নয়ার্থকই আছে। দ্যাট মিন্স এখানেও কোনো, সার্বিক কোনো চেঞ্জ হয় নাই। দ্যাট মিন্স সরল সোজা, যেটা মানে মনে রাখার জন্য মজা করে বললাম তোমাদেরকে যে সরল 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 সরল। দ্যাট মিন্স সরল বারবার বলছি মনে রাখার জন্য, যে কোনো আছে, কোনো চেঞ্জ হয় না পরিমাণে, তাই এটি সরল। তাহলে আমি সরল আবর্তন, ই যুক্তি বাক্যের আবর্তন আমরা বলতে পারি সরল আবর্তন। তোমরা খাতায় ঠিক এভাবে লিখতে পারো, অথবা লেখার টাইম নষ্ট না করে, যদি না করতে চাও, লিখতে না পারো, স্ক্রিনশট দিয়ে নিতে পারো মোবাইলে তোমাদের এখন এই ভিডিও থেকে, অথবা রিওয়াইন্ড করে পরবর্তীতে তোমরা এটা দেখে নিতে পারবে। ঠিক আছে, একটু বুঝে নাও তাহলে। ই যুক্তি বাক্যের আবর্তন হচ্ছে সরল আবর্তন, এই যুক্তি বাক্যের আবর্তন হচ্ছে অসরল আবর্তন। ঠিক আছে, তাহলে সরল আবর্তনের সংজ্ঞা হচ্ছে আশ্রয় বাক্যের যে পরিমাণ তা যদি সিদ্ধান্তে এসে পরিবর্তিত হয়, তাহলে সেটি হবে অসরল আবর্তন। আর আশ্রয় বাক্যের পরিমাণ যদি সিদ্ধান্তে এসে কোনো পরিবর্তন না হয়, যেমনটি ছিল সেমনই থাকে, সেটি হবে সরল আবর্তন। ই যুক্তি বাক্যের আবর্তন, আই যুক্তি বাক্যের আবর্তন, সরল আবর্তন। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত প্লিজ কে কি বুঝতে পেরেছো আমাকে একটু জানাবে আমার স্যাটিসফ্যাকশনের জন্য। আমি আমার স্টুডেন্টদেরকে কাছ থেকে জানতে চাই যে কেমন বুঝতে পারছো। ই বাক্যে সরল আবর্তন হয়, ভেরি গুড, বুঝেছো নাইমুর, থ্যাংক ইউ। বেলাল হোসেন, ঠিক আছে স্যার। হ্যাঁ আচ্ছা স্যার, দুইটা বাকি আছে তো। জামাত আলী, হ্যাঁ ঠিক আছে, দুইটা বাকি আছে, দেখি কয়টা বাজে, 2:44 বাজে। ইনশাল্লাহ আমি ওই দুটাও শেষ করে দিব। ওকে, আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো আমি একটু মুছে দিচ্ছি দ্রুত, আমরা পরের দুইটা উদাহরণ একটু দ্রুত দেখে নিব। আজকে আমি এই টপিকটা শেষ করতে যাচ্ছি। আমাদের ক্লাস টাইমটা আসলে রমজানের জন্য একটু ক্লাস টাইমটা শর্ট, 40 মিনিটের, এই জন্য আমাদের একটু টাফ হয়ে যাচ্ছে। দেখো আমরা আই যুক্তি বাক্যের একটি উদাহরণ লিখে ফেলি, যে আমরা উদাহরণ লিখেছিলাম কিছু চাকরিজীবী হয় সৎ। ওকে, এটাকে আমরা পরিবর্তন করব। দেখো দ্রুত পরিবর্তন করে ফেলি, এখন আমরা খুব দ্রুত করতে পারবো পরিবর্তন। এটা হচ্ছে আবর্তন করব না, হয় থাকলে হয় লিখে ফেললাম, হয় থাকলে হয় লিখে ফেললাম। উদ্দেশ্যকে আমি এখানে কি করব, বিধেয় নিয়ে চলে আসলাম। চাকরিজীবী, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমার এখানে একটু মেঘলা মেঘলা হয়ে গিয়েছে বাইরে, আলো স্বল্পতা হতে পারে। চাকরিজীবী আর সৎকে সামনে নিয়ে চলে আসলাম, সৎকে সামনে নিয়ে চলে আসলাম, হয়ে গেল। সৎ হয় চাকরিজীবী তো বলতে পারবো না, এটা পরিমাণ দিতে হবে। কি পরিমাণ দিব, দেখো হয় সৎ মানে হচ্ছে অব্যাপ্য, অল্প, তাহলে আমি এখানে বলবো কিছু, কিছু। ঠিক আছে, তাহলে হয়ে গেল কিছু সৎ। আমার নিয়মটাও ফলো হলো, অব্যাপ্য থেকে আমি ব্যাপ্য করিনি, বরং অব্যাপ্য থেকে আমি অব্যাপ্যই করেছি, কারণ কিছু সৎ মানে এটা অব্যাপ্য পদ। ওকে, তাহলে এটাই হচ্ছে আই যুক্তি বাক্য। দেখো আই যুক্তি বাক্য থেকে আমি আই যুক্তি বাক্যই পেয়েছি। দেখো কিছু চাকরিজীবী হয় সৎ, কিছু সৎ হয় চাকরিজীবী। কারণ সৎ কি, এখানে আমি দিব ব্যক্তি বা মানুষ, আমি এই দুটি শব্দ ব্যবহার করতে পারি। কিছু সৎ ব্যক্তি হয় চাকরিজীবী। ঠিক আছে, তাহলে আমরা আই যুক্তি বাক্য থেকে আই যুক্তি বাক্যই পেয়েছি, বিশেষ থেকে বিশেষে এসেছি। তাহলে সরল আবর্তনের জায়গায় আমি লিখবো ই ছিল, আবার আমি আইকেও লিখে দিলাম যে আই যুক্তি বাক্যের আবর্তনে একটি সরল আবর্তন। ঠিক আছে, আর অসরল আবর্তনে শুধু আমি একটি যুক্তি বাক্য পেয়েছি, সেটি হচ্ছে এ যুক্তি বাক্য পেয়েছি। ঠিক আছে, এরপরে লাস্ট হচ্ছে ও যুক্তি বাক্যের আবর্তন। দেখো ও একটি যুক্তি বাক্য লিখি, আমরা ওটাই লিখি যে কিছু চাকরিজীবী নয় সৎ। প্লিজ ডন্ট মাইন্ড, একটু ফাস্ট লিখছি, আমি ধরে নিচ্ছি যে তোমরা বুঝতে পেরেছো, এগুলো একটু ফাস্ট লিখলে কোনো সমস্যা নেই। দেখো এবার কিন্তু খুব, আমি একটা ক্রস চিহ্ন দিয়ে দিলাম, ফার্স্টে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছি, কেটে দিয়েছি। এটাকে আমরা আবর্তন করতে পারবো না, অক্ষম।
কেন অক্ষম? কারণ আমাদের নিয়মে যাবে না। দেখো এই ধরনের যুক্তি বাক্যগুলোর আবর্তন সম্ভব নয়, কেউ করলে সেটা ভুল করবে। যেমন যদি দেখো আমি 9 এর জায়গায় 9 লাখ রাখি, চাকরিজীবীর জায়গায় চাকরিজীবী রাখি, উদ্দেশ্যের জায়গায় বিধেয়, উদ্দেশ্যকে বিধেয় নিয়ে চলে গেছি, সৎকে আমি এভাবে সৎ ব্যক্তি লিখে দিলাম, সৎ ব্যক্তি লেখার পরে আমি 9কে আমি এখানে সকল বললাম, যেহেতু এটা ব্যাপ্য রয়েছে আমি সকল সৎ ব্যক্তি বললাম। পুরো উল্টাপাল্টা হয়ে যাবে। দেখো এই সকলটা বা এটা তুমি ফার্স্টে কনসিডার যদি নাও করো, ফার্স্টে যেটা আমি এইটুকু মুছে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো ফার্স্টেই ভুল হয়ে গিয়েছে কিন্তু, যে দেখো 9কে 9 রেখেছি আর এই চাকরিজীবীকে যে আমি বিধেয়তে নিয়ে গিয়েছি, আমার নিয়ম আর মানতে পারছি না। কেন মানতে পারছি না? কারণ হচ্ছে দেখো এখানে হচ্ছে কিছু চাকরিজীবী, মানে এটি হচ্ছে অব্যাপ্য, এটি হচ্ছে কেমন? অব্যাপ্য, আংশিক। সেটাই আবার 9 চাকরিজীবী হয়ে গিয়েছে, তার মানে কি হয়ে গিয়েছে? ব্যাপ্য। আমি বলেছি বিধেয়ে 9 থাকলে সেটি ব্যাপ্য। অব্যাপ্যকে কখনোই ব্যাপ্য করা যাবে না, তাই এটি আমার অযুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয়। ঠিক আছে, তাহলে আমরা 4 ধরনের যুক্তি বাক্যের আবর্তন দেখলাম। এখন আমরা একটু তোমাদেরকে দেখবো যে তোমরা কতটুকু কি বুঝতে পেরেছো। সবাই একটু আমাকে জানাও কমেন্ট বক্সে প্লিজ। যারা যারা আছে তারা একটু জানিয়ে দাও যে স্যার কোথায় কোথায় বুঝতে পেরেছি, কোথায় কোথায় বুঝতে পারিনি। আর আমি তোমাদেরকে দেখবো টেস্ট করে যে তোমরা আসলে কতটুকু বুঝতে পেরেছো। আমি একটা হোমওয়ার্ক একটু লিখে দিই একটু তোমাদেরকে, কয়টা বাজে একটু একটু দেখে নিই প্লিজ। 2:48। ওকে, তাহলে আমি এখন এই যুক্তিবাক্যের আবর্তনে আমি তোমাদের হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা দিই আর আমি কথা বলছি তারপরে। দেখো আগে তোমাদের হোমওয়ার্কটা দিয়ে নিই। ফার্স্টে দেখো আমি যদি একটা কি কি শিখেছি তার মধ্যে একটা দিই, যে যদি বলি যে কিছু শ্রমজীবী, কিছু দিনমজুর লিখি। দিনমজুর, আসলে এখন দিনমজুরদের যে কষ্ট, যারা দিন আনে দিন খায়, আসলেই কষ্ট হচ্ছে। তারা কিছু দিনমজুর হয় ভূমিহীন। তোমরা জানো অনেক দিনমজুরের কিন্তু কোনো ভূমি নাই, কোনো জমি নাই, এক থাকার ভিটা নাই, মাথা গোজার ঠাঁই নাই। আসলে তারা অনেক কষ্ট আছে। এখন দিনে যদি তারা রোজগার না করতে পারে তাদের মুখে ভাত যায় না, তাই না? সো যাই হোক, কিছু দিনমজুর হয় ভূমিহীন। এই যুক্তি বাক্যটি তোমরা বলবে কি ধরনের যুক্তি বাক্য। এটা আমি লিখে দিলাম আই যুক্তি বাক্য। এটিকে তোমরা আবর্তন করে আমাকে দেখাবে। ঠিক আছে, এটি আবর্তন করে দেখাবে। আর একটি তোমাদের দিই যে যেমন লিখি যে কোনো, আরেকটা আবর্তন করতে দিই যে কোনো দেশপ্রেমিক নয় ঘুষখোর। তোমরা আজকে এটা আনসার করে এখনই দিতে পারো, অথবা নেক্সট দিন তোমরা আনসার করে আমাকে কমেন্ট বক্সে জানাবে, বা পরেও ক্লাসের শেষে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি দেখে নিব। কোনো দেশপ্রেমিক নয় ঘুষখোর, এটি কি ধরনের যুক্তি বাক্য? ই যুক্তি বাক্য। এই দুটি যুক্তি বাক্যকে তোমরা সিদ্ধান্তটা আমাকে জানাবে যে কি হবে চেঞ্জ করে। কোন দেশপ্রেমিক কি ঘুষখোর হতে পারে? পারে না। ওকে, তো এই দুটি তোমাদের হচ্ছে যে আমি হোমওয়ার্ক দিলাম। এটা হচ্ছে HW তোমাদের আজকের জন্য। প্লিজ তোমরা একটু এটার আনসার করবে, আর যদি বুঝে না থাকো তাহলে আমাকে বলবে। ওকে, তো আনসার করতে থাকো। আর যেটি কথা হচ্ছে আজকে আমরা তাহলে কি কি শিখলাম। আজকে আমরা শিখেছি আবর্তনের যে নিয়মটা, সেটা আমরা একটু আবার রিপিট করেছি। অব্যাপ্য ব্যাপ্যতার যে সমস্যাটা ছিল সেটা আমরা ক্লিয়ার করার জন্য অব্যাপ্যতার ধারণা, ব্যাপ্যতার ধারণা শিখেছি 4 ধরনের যুক্তি বাক্যে। তারপরে আমরা 4 ধরনের প্রতিটি যুক্তি বাক্যের আবর্তন দেখিয়েছি, এবং সেই আবর্তন দেখতে যে আমরা দেখেছি যে কখনো সরল আবর্তন হয়, কখনো অসরল আবর্তন হয়, কখনো পরিমাণ চেঞ্জ হয়, চেঞ্জ হলে অসরল, চেঞ্জ না হলে সরল আবর্তন। ওকে, তাহলে এই ছিল আমাদের হচ্ছে আজকের টপিক। আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি। তোমরা আনসার করতে থাকো, আমি দেখি কে কে আনসার করেছো। প্লিজ একটু আনসার করতে থাকো, দেখি কে কেমন আনসার করতে পারছো। ওকে, আমি তোমাদেরকে যেটা বলেছিলাম, তোমরা গার্জিয়ানদেরকে খুশি করছো কিনা আমি জানি না। আমি বলেছিলাম যে তোমাদের বাবা মাকে তোমরা খুশি করবে কিসের মাধ্যমে? পড়াশোনা করার মাধ্যমে। তোমরা একটু সিরিয়াসলি পড়াশোনা করবে। আমি যখন যে আমি বলি না, যে ক্লাসগুলোই তোমাদের অনলাইনে হচ্ছে, তোমাদের স্যার এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিচ্ছে, তোমরা আশা করি তার মানে একটু হলেও মূল্যায়ন করবে নাকি। আর আমাকে একটু বেশি মূল্যায়ন করতে পারো। আমি একটু গরমে বেশি ক্লাস নিচ্ছি, আমার রুমে এসি নাই, ফ্যান চলছে না, একটু ঘেমে ঘুমে ক্লাস নিচ্ছি। যাই হোক, মজা করছি, এটা ইয়ে না। তোমরা পড়লে আমাদের পড়াটা সার্থক, পড়ানোটা সার্থক। তোমরা এফোর্ট দিলেই আমাদের পড়ানোটা সার্থক। আশা করি তোমরা তা দিচ্ছ। আর তোমরা হোমওয়ার্কটা একটু আনসারটা দাও। আমরা ফার্স্ট লিখতে পারি না স্যার। আচ্ছা, একটু স্লোয়ে লিখো, আনসার লিখো। সাইফুল ইসলাম বাবু লিখেছো কিছু ভূমিহীন মানুষ হয় দিনমজুর, কিছু ভূমিহীন মানুষ হয়। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ সাইফুল ইসলাম বাবু, তুমি বুঝতে পেরেছো। আমার ক্লাস সার্থক। আমার যদি একটা স্টুডেন্টও বুঝতে পারে তাহলে আমি শিক্ষক হিসেবে সার্থক, আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ। আরো তোমরা লিখছো টিনা ইসলাম, কিছু ভূমিহীন মানুষ হয় দিনমজুর, টিনা ইসলাম থ্যাঙ্কস। আসিফ আক্তাব, কোনো ঘুষখোর মানুষ নয় দেশপ্রেমিক, ভেরি গুড। কোনো ঘুষখোর মানুষ নয় দেশপ্রেমিক, ভেরি গুড। কোনো ঘুষখোর দেশপ্রেমিক হতে পারে না। আমার স্টুডেন্টরাও আমি চাইবো যে তোমরা কোনোদিন ঘুষখোর হবে না, ওকে? কারণ তোমরা সকলেই দেশপ্রেমিক, আমরা আমাদের দেশকে ভালোবাসি। তোমাদের সাথে আবার দেখা হবে। নেক্সট ক্লাসের রুটিন আমরা দিয়ে দিব অনলাইন ফেসবুকে। তোমরা কিশোর বাতায়নে আমাদের রুটিন পাবে। তোমরা সবসময় কিশোর বাতায়নে ভিজিট করো, অন্যান্য ক্লাসগুলো করো। সকল স্যাররা খুব ভালোভাবে ক্লাস নিচ্ছে। তোমরা ক্লাসগুলো এনজয় করো, শিখো এবং অনেক ভালো থাকবে। আমার জন্য দোয়া করবে। তোমরা সকলে সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খোদা হাফেজ।